আজকে আমরা ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ করে নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে, সেখানে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকবে। তো চলো আমরা সরাসরি প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে বলা হচ্ছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর দেখে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অর্থাৎ নিচে এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, সেই প্যাসেজটিকে পড়তে হবে, তারপর তার নিচে যে প্রশ্ন দেওয়া থাকবে সেগুলোর উত্তর লিখতে হবে। তো এখানে এই প্যাসেজটি আমাদের লেসন 7 মোগলি এবং দ্য ওলফস সেখান থেকে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখো আমাদের যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে, ইট ওয়াজ 7 o'clock অফ আ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস। ওকে, অর্থাৎ ইট ওয়াজ মানে এটা ছিল 7 o'clock মানে হচ্ছে 7টার সময় আর কি, অফ আ ভেরি ওয়ার্ম ইভিনিং মানে হচ্ছে একটা খুব গরম একটা সন্ধ্যা, ঠিক আছে, সন্ধ্যা 7টা সময়টা ছিল, ইন দ্য সিওনি হিলস মানে হচ্ছে সিওনি পাহাড়। যে ঘটনাটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সিওনি নামে হচ্ছে একটা পাহাড় এবং সেই পাহাড়ের কথা এখানে, সেই পাহাড়ের এলাকার কথা এখানে বলা হচ্ছে আর কি, ঠিক আছে। দেখো ফাদার উলফ ওয়াক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। অর্থাৎ ফাদার উলফ বলতে কি, উলফ হচ্ছে নেকড়ে, তো বাবা নেকড়ে ওয়াক আপ মানে জেগে উঠেছিল, ফ্রম হিজ ডেজ রেস্ট মানে হচ্ছে দিনের রেস্ট বা দিনের বিশ্রাম থেকে সে জেগে উঠেছিল, অর্থাৎ সারাদিন বিশ্রাম নিয়েছিল, তারপর সে সন্ধ্যার সময় জেগে উঠলো আর কি, সন্ধ্যা 7টার দিকে। হি স্ক্র্যাচড হিমসেলফ, yawned and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their ribs. ওকে, তো দেখো এখানে কি বলা হচ্ছে, হি স্ক্র্যাচ মানে কি আঁচড়ানো বা চুলকানো আর কি, ঠিক আছে। অর্থাৎ সে একটু চুলকে নিল নিজের গাটা, হিমসেলফ মানে হচ্ছে নিজের গাটা একটু চুলকে নিল, ইয়ান্ড মানে হচ্ছে হাই তুললো যেহেতু ঘুম থেকে উঠলো আর কি, বিশ্রাম থেকে উঠলো, অ্যান্ড স্প্রেড আউট মানে হচ্ছে ছড়িয়ে দিল, হিজ পজ মানে হচ্ছে তার থাবাগুলি, ওয়ান আফটার দ্য আদার মানে হচ্ছে একটার পর একটা তার থাবাগুলি ছড়িয়ে দিল, ঠিক আছে। ঘুম থেকে উঠে যেমন আমরা পাহাড় একটু টান করি সেরকম করলো আর কি। টু গেট রিভ অফ দ্য স্লিপি ফিলিং মানে হচ্ছে ঘুম থেকে ওঠার পর যেটা একটা ঘুম যে ভাবটা থাকে সেটাকে কাটানোর জন্য সে কী করলো, সে নিজের পাগুলোকে ছড়িয়ে দিল। আর বলা হচ্ছে ইন দেয়ার ট্রিপস বলতে এই যে তার থাবার যে ডগা, সেই ডগা থেকে ঘুমের ভাবটাকে ছাড়ানোর জন্য সে কী করলো, নিজের থাবাগুলোকে প্রসারিত করলো আর কি, ঠিক আছে, এবং হাই তুললো, তারপর নিজের গাটাকে একটু চুলকে নিল, এইগুলো করলো ঘুম থেকে ওঠার পর। এরপর দেখো মাদার উলফ লে with her big grey nose dropped across her four tumbling squealing cubs। তো এখানে বলা হচ্ছে মাদার উলফ মানে হচ্ছে কি মা নেকড়ে কি করছিল, লে মানে শুয়েছিল, ওকে, উইথ হার বিগ গ্রে নোজ, বিগ মানে হচ্ছে বড়, গ্রে মানে হচ্ছে ধূসর বর্ণ, তার বড় ধূসর বর্ণের নাক নিয়ে শুয়েছিল, ড্রপড অ্যাক্রস হার ফোর টামলিং স্কুইলিং কাবস মানে হচ্ছে বাঘের বাচ্চাদের বলা হচ্ছে কাবস, ঠিক আছে। এই বাঘের ছোট 4টে বাচ্চা ছিল, যারা ছিল কি টামলিং মানে গড়াগড়ি খাচ্ছিল এরকম, স্কুইলিং মানে হচ্ছে একটু তীক্ষ্ণ আওয়াজ করছিল। তো এরকম 4টি বাচ্চাকে নিয়ে এই মা নেকড়ে কী করেছিল, শুয়েছিল, ঠিক আছে। তার বড় ধূসর রঙের নাক নিয়ে, তার যে নাকটা ছিল আর কি বড় ধূসর বর্ণের নাক ছিল আর কি এই মা নেকড়ে, সেটাই বলা হচ্ছে। তো সেই 4টি বাচ্চা নিয়ে সে শুয়েছিল। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। ওকে, তো বলা হচ্ছে কি দ্য মুন মানে কি চাঁদ, সোন মানে কিরণ দিয়েছিল, সোন সাইন মানে কিরণ দেওয়া, সাইন থেকে সোন, তো কিরণ দিয়েছিল কোথায়, ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ, অর্থাৎ সেই পাহাড়ের সেই গুহার যে মুখ, সেই মুখে চাঁদের আলো পড়ছিল আর কি। ওকে, হোয়ার দে অল লিভড যেখানে তারা সকলেই থাকে বা সকলেই বাস করে, ঠিক আছে। ওই যে বাবা নেকড়ে এবং মা নেকড়ে এবং তার 4টি বাচ্চা তারা যে গুহাতে থাকে সেই গুহার মুখে চাঁদের আলো সেই সময় পড়ছিল আর কি, যেহেতু সন্ধ্যে 7টা পার হয়ে গেছে। এরপর দেখো কি বলা হচ্ছে, আগার সেড ফাদার উলফ, অর্থাৎ বাবা নেকড়েটা একটা আওয়াজ করলো, আগার এরকম একটা বাঘের যে আওয়াজ সেরকম ধরনের আওয়াজ করলো, ইট ইজ টাইম টু হান্ট অ্যাগেন, এবং সে কী বলছে, ইট ইজ টাইম টু হান্ট অ্যাগেন মানে আবার শিকারে যাওয়ার সময় হয়ে এসেছে। এরপরে দেখো হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল ওয়েন আ লিটল শ্যাডো উইথ আ বুসি টেল ক্রসড দ্য থ্রেশহোল্ড অ্যান্ড উইন্ড। তো এখানে দেখো হি মানে হচ্ছে সে বলতে এখানে এই যে বাবা নেকড়ের কথা বলা হচ্ছে, হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল,
ডাউনহিল মানে হচ্ছে পাহাড়ের নিচের দিকে, যেই সে স্প্রিং মানে হচ্ছে লাফ দেওয়া, অর্থাৎ যেই সে লাফ দিয়ে পাহাড়ের নিচের দিকে যাবে আর কি, সে শিকারের জন্য বেরোবে, এই কথাটা কিন্তু আগেই বলেছিল, অর্থাৎ শিকারের জন্য সে বেরোবে, অর্থাৎ লাফ দিয়ে নিচের দিকে যেতে চলেছে যাবে আগে, সেই সময় কী হলো, ওয়েন মানে হচ্ছে সেই সময় বা যখন, লিটল শ্যাডো মানে একটা ছোট্ট একটি শ্যাডো মানে হচ্ছে ছায়া, কালো রঙের একটি ছায়া, উইথ আ বুসি টেল, বুসি মানে হচ্ছে ঝোপঝাড়, কিন্তু এখানে বুসি টেল, টেল মানে হচ্ছে লেজ, অর্থাৎ লেজে অনেক পালক ছিল আর কি, ঠিক আছে, বা লোম ছিল, লোমসযুক্ত একটা লেজ, সেটা দেখতে পেলো এই বাবা নেকড়ে। ক্রসড দ্য থ্রেশহোল্ড অ্যান্ড উইন, সে ক্রস করছিল, কি ক্রস করছিল, থ্রেশহোল্ড মানে হচ্ছে যে পাহাড়ের গুহার যে মুখ, সেই মুখের পাশ দিয়ে সেটাকে ক্রস করে যাচ্ছিল আর কি এই ছায়াটা, ওকে। অ্যান্ড উইন্ড, এবং একটা খ্যাক খ্যাক করে একটু আওয়াজ করছিল, ঠিক আছে, সেরকম একটা তীক্ষ্ণ যেরকম আওয়াজ করে, সেরকম যে পশুদের যে আওয়াজ, ঠিক আছে, সেরকম একটি আওয়াজ করছিল আর কি। তো এরপর দেখো কি হয়েছে, গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য ওলভস, তো সেই যে ছায়াটাকে দেখতে পেলো বাবা নেকড়ে, সেই ছায়াটা কি বলছে, বলছে গুড লাক গোজ উইথ ইউ, মানে গুড লাক মানে কি সৌভাগ্য, সৌভাগ্য তোমার সহায় হোক, ও চিফ, চিফ মানে কি প্রধান, ও চিফ অফ দ্য উলভস মানে হচ্ছে নেকড়েদের, ও নেকড়েদের প্রধান, তুমি যেহেতু শিকারে বেরোচ্ছ তো সৌভাগ্য তোমার সহায় হোক, এটা বলছে আর কি। অ্যান্ড ইউর নোবেল চাইল্ড, ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, ওকে। বলা হচ্ছে অ্যান্ড মানে কি এবং, ইওর নোবেল চিলড্রেন, নোবেল মানে হচ্ছে মহান, চিলড্রেন মানে হচ্ছে শিশু, অর্থাৎ তোমার মহান এই যে বাচ্চারা, মে নেভার ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া আর কি, আর এখানে নেভার দেওয়া আছে, কখনোই যেন না ভোলে, দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীতে যারা ক্ষুধার্ত তাদেরকে যেন কখনোই তোমার এই মহান বাচ্চারা না ভোলে। ইট ওয়াজ দ্য জ্যাকেল টাবাকিউ, অর্থাৎ এই যে কথাগুলো কে বলছিল, সে হচ্ছে একটা শেয়াল, এবং যার নাম এখানে দেওয়া হয়েছে কি টাবাকিউ, ঠিক আছে, সে এই কথাগুলো বলছিল। দ্য উলভস অফ দ্য ইন্ডিয়া ডিসপাইজ টাবাকিউ বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাঙ্কস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ র্যাবিস হিপস, অর্থাৎ এখানে দেখো কি বলা হয়েছে, দ্য উলভস অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের এই যে নেকড়েরা, তারা কী করে, ডিসপাইজ মানে হচ্ছে ঘৃণা করে, টাবাকিউস মানে এই টাবাকিউকে ঘৃণা করে, বিকজ কারণটা কি, হি রানস অ্যাবাউট, সে রানস অ্যাবাউট মানে সে ঘুরে বেড়ায়, মেকিং মিসচিফ মানে হচ্ছে অনিষ্ট বা ক্ষতি করে এর অনিষ্ট করে এবং ক্ষতি করে, এইভাবে সে ঘুরে ঘুরে বেড়ায়। অ্যান্ড টেলিং টেলস, টেল মানে হচ্ছে গল্প, টেলিং মানে বলা এবং গল্প বলে, অ্যান্ড ইটিং র্যাঙ্কস এবং ছেঁড়াখোড়া এই সমস্ত জিনিসপত্র সে খেয়ে বেড়ায়, অ্যান্ড পিসেস অফ লেদার, ঠিক, এবং চামড়ার টুকরোগুলো কিন্তু সে খায়, ফ্রম দ্য ভিলেজ রাবিস হিপস, রাবিস মানে হচ্ছে জঞ্জাল, হিপস মানে হচ্ছে স্তূপ, অর্থাৎ গ্রামের যে জঞ্জালের স্তূপ, সেই স্তূপ থেকে সে চামড়ার টুকরো, ঠিক আছে, ছেঁড়াখোটা জিনিসপত্র এইগুলো সে খেয়ে বেড়ায়, তার জন্যই কি ভারতবর্ষের যে নেকড়েরা তারা এই টাবাকিউ বা এই শিয়ালকে একেবারে কী করে ঘৃণা করে, এটা এখানে বলা হয়েছে। এরপরে দেখো, তো এটাই ছিল আমাদের প্যাসেজ, ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু প্যাসেজটা তোমাদের দেওয়া হয়েছে। এবার দেখো এই প্যাসেজটা যে বাংলা অর্থ, তার লাইন বাই লাইন বাংলা অনুবাদ এখানে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু চাইলে ভিডিওটিকে পজ করে এগুলো একবার পড়ে নিতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো পরের অংশটুকু এখানে দেওয়া হয়েছে, সম্পূর্ণ অংশটা তোমরা এখানে চাইলে কিন্তু বাংলাটা ভিডিওটিকে পজ করে পড়ে নিতে পারো, ঠিক আছে। চলো আমরা এবার সরাসরি এর প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। নাম্বার এতে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস অ্যান্ড পুট টিক ইন দ্য বক্সেস, অর্থাৎ এখানে সঠিক উত্তরটা বেছে নিতে হবে এবং পাশে টিক চিহ্ন দিতে হবে। তিনটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে, 1 × 300 = 3। নাম্বার 1-এ কী দেওয়া আছে, দ্য অ্যাবাভ প্যাসেজ হ্যাজ বিন টেকেন ফ্রম, অর্থাৎ উপরে যে প্যাসেজটি আমরা পড়লাম সেই প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে নাম্বার এতে উলফ অ্যামং মোগলিজ, নাম্বার বিতে মোগলি অ্যামং দ্য উলভস, নাম্বার সি মোগলিজ অ্যান্ড উলভস অ্যামং দ্য বিস্টস। তো সঠিক উত্তর আমাদের কোনটা হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান বি এরটা হবে, মোগলি অ্যামং দ্য উলভস, এটা হচ্ছে আমাদের গল্পের নাম, ওকে, সেই গল্প থেকে এই প্যাসেজটিকে নেওয়া হয়েছে। তো অপশান বি এরটা আমরা সঠিক লিখব, মোগলি অ্যামং দ্য উলভস, এটা হচ্ছে গল্পের নাম। নাম্বার 2 হচ্ছে ফাদার উলফ woke up at a wintry morning, rainy morning, hot morning, তো বাবা নেকড়ে জেগে উঠেছিল কখন, কোন সময় জেগে উঠেছিল, হট ইভিনিং মানে এক গরম সন্ধ্যায় সে জেগে উঠেছিল, ঠিক আছে। তো অপশান সি এরটা সঠিক উত্তর হবে, আমরা অপশান সি লিখব, হট ইভিনিং। এরপর নাম্বার 3-এ দেওয়া আছে দ্য রাইটার অফ দিস স্টোরি ইজ জেরম কে জেরম, এরপর রবার্ট লুইস স্টিফেন, রুডিয়ার্ড কিপলিং, অর্থাৎ এই যে স্টোরিটা বা এই প্যাসেজটা আমাদের দেওয়া হয়েছে, এই যে
এই যে গল্পটা আমরা পড়েছি আমরা আমাদের পাঠ্য বইয়ে, সেখানে লেখকের নাম কি? লেখকের নাম হচ্ছে আমাদের রুডিয়ার্ড কিপলিং। ঠিক আছে, অপশান সি এটা সঠিক উত্তর হবে। আমরা এখানে অপশান সি দিয়ে লিখবো, অপশান সিটা এখানে দেবে রুডিয়ার্ড কিপলিং, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নাম্বার বিতে আনসার দ্য কোয়েশ্চেন্স ইন আ কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে, দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান টোটাল হচ্ছে 2 নম্বর এখানে দেওয়া আছে, 1 × 2 = 2। এখন নাম্বার 1-এ হোয়াট ডিড দ্য ফাদার উলফ ডু টু গেট রিভ অফ হিজ ড্রাউসিনেস, অর্থাৎ বাবা উলফ তার যে ঘুমের ঘোর সেটা কাটানোর জন্য কি করেছিল? তোমরা কি উত্তর লিখবে এখানে? ফাদার উলফ স্ক্র্যাচড হিমসেলফ, নিজেকে স্ক্র্যাচ করেছিল, মানে একটু গাগুলো একটু চুলকে নিয়েছিল আর কি। ঠিক আছে, স্ক্র্যাচ করেছিল বা চুলকে নিয়েছিল। অ্যান্ড তারপর কী করেছিল? হাই তুলেছিল। অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার আদার, এবং তার থাবাগুলো এক এক করে প্রসারিত করেছিল। স্প্রেড আউট মানে হচ্ছে প্রসারিত করেছিল। টু গেট রিভ অফ হিজ ড্রাউসিনেস, তার যে ঘুমের তন্দ্রাচ্ছন্ন বা ঘুমের ঘোর সেটা কাটানোর জন্য এই জিনিসগুলো সে করেছিল। এরপর হচ্ছে 2 নম্বর দাগে হোয়াই ডু দ্য উলফস অফ ইন্ডিয়া স্ট্রংলি হেট টাবাকিউ, অর্থাৎ ভারতবর্ষের যে উলফস বা নেকড়ে তারা টাবাকিউ বা যে শিয়াল তাকে ঘৃণা করে কেন? খুব স্ট্রংলি মানে গভীরভাবে খুব ঘৃণা করে কেন? উত্তর হচ্ছে কি লিখবো আমরা? দ্য উলফস অফ ইন্ডিয়া স্ট্রংলি হেট টাবাকিউ বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং রেগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, অর্থাৎ ভারতবর্ষের নেকড়েটা এই যে টাবাকিউকে খুব ঘৃণা করে। তার কারণ হচ্ছে কি? সে অনিষ্ট করে বেড়ায়, ঠিক আছে, এবং কি করে? গল্প বলে বেড়ায়। তারপর কি করে? গ্রামের যে জঞ্জালের স্তূপ সেখান থেকে সে চামড়ার টুকরো, তারপরে ছেঁড়া কোনো জিনিসপত্র এইগুলো সে খেয়ে বেড়ায়, তার জন্যই ঘৃণা করে। ওকে, এই যে উলফস, ভারতবর্ষের উলফস বা নেকড়ে তারা। তো এর পরের প্রশ্ন দেখবো আমরা নাম্বার সিতে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, সঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। ওকে, দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 1 × 2 = 2। 1 নম্বর দাগে মাদার উলফ টুক দ্য রেসপন্সিবিলিটি অফ প্রকিউরিং ফুড, অর্থাৎ মা নেকড়ে খাবারের দায়িত্ব নিয়েছিল আর কি। ঠিক আছে, খাবারের দায়িত্ব নিয়েছিল। এটা ভুল তথ্য আমরা কি দেখেছিলাম? বাবা উলফ যে সে বলেছিল কি আবার আমাকে শিকারে যেতে হবে, তার মানে সেখান থেকে আমরা বুঝতে পারছি কি বাবা উলফ যে ছিল সেই কিন্তু খাবারের দায়িত্ব নিয়েছিল। এটা আমাদের হবে ভুল হবে, অর্থাৎ এফ লিখব। নাম্বার 2 হচ্ছে টাবাকিউ ওয়াজ ভেরি মিসচিভাস বাই নেচার, অর্থাৎ টাবাকিউ ছিল কি খুব মিসচিভাস মানে অনিষ্টকারী প্রকৃতির একটা ছিল আর কি। ঠিক আছে, তো এটা সঠিক তথ্য, এটা আমরা গল্পে সেটাই পেয়েছি, তো আমরা লিখব টি। তো এর পরের প্রশ্ন নাম্বার 2-এ দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে একটি পোয়েম বা কবিতা দেওয়া হয়েছে, সেটাকে পড়ে তার উত্তর লিখতে হবে, এবং এই পোয়েমটা আমাদের লেসন 6 দ্য ভ্যাগাবন্ড সেখান থেকে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো আমরা আগে এই কবিতাটি পড়ি, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখবো। ঠিক আছে, এখানে কী বলা হচ্ছে দেখো, অর লেট অটম ফল অন মি হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার। তো এখানে কী বলা হচ্ছে? অর অথবা লেট অটম ফল অন মি, অটম মানে হচ্ছে কি হেমন্তকাল, হেমন্তকালকে আমার উপরে পড়তে দাও। ঠিক আছে, যেখানে ফিল্ড মানে হচ্ছে মাঠের মধ্যে, যে মাঠের মাঝখানে আমি থাকি আর কি। আই লিঙ্গার মানে হচ্ছে থাকা বা সময় কাটানো, অর্থাৎ যে মাঠের মধ্যে আছি সেখানে অ্যাটম বা হেমন্তকালকে আসতে দাও। ওকে, সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি, অর্থাৎ গাছের ওপরে কি হয় তখন সেই সময় হেমন্তকালে পাখিরা কিন্তু চুপচাপ হয়ে যায়। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, অর্থাৎ সেই সময় কিন্তু হেমন্তকালে কী হয়? শীত আসে, শীতের প্রকোপ আসে, এবং সেই সময় প্রচণ্ড শীতের ফলে কি হয়? বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, অর্থাৎ হাতের যে আঙুল সেগুলো কিন্তু অনেক সময় প্রচণ্ড ঠান্ডায় নীল হয়ে যায়, তো সেটাই বলা হচ্ছে। ঠিক আছে, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, অর্থাৎ ঠান্ডায় হাতের আঙুলগুলো নীল হয়ে যায়। হোয়াইট অ্যাজ, অর্থাৎ এই সবগুলো যে ভ্যাগাবন্ড কি বলছে, এত ঠান্ডা যদিও হয়, হেমন্তকাল যদিও আসুক, তবুও কিন্তু আমি আমার জায়গাতেই থাকবো, অর্থাৎ সে প্রকৃতির মাঝখানে সেই খোলা মাঠের মধ্যেই কিন্তু সে থেকে যাবে, এটাই বলছে আর কি। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, হোয়াইট মানে কি সাদা, অ্যাজ মিল বলতে এখানে কি খাবারের দানা, বা এখানে ময়দাকে কিন্তু বোঝানো হচ্ছে, অর্থাৎ ময়দা বা আটার মতো সাদা। দ্য ফ্রস্টি ফিল্ড, ফ্রস্টি মানে হচ্ছে কি বরফ আচ্ছাদিত মাঠ,
ঠিক আছে। অর্থাৎ যখন প্রচণ্ড ঠান্ডার সময় কি হয়, মাঠে বরফ জমে, শীত প্রধান দেশে মাঠে বরফ জমে এবং সেটা সাদা দেখতে হয় আর কি, তো সেটাকে বলা হচ্ছে ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন। এবং সেই সময় ওয়ার্ম মানে কি গরম, দ্য ফায়ার সাইড মানে হচ্ছে আগুনের পাশে, ঠিক আছে। হ্যাভেন মানে হচ্ছে নিরাপদ স্থান, তো এই নিরাপদ স্থান আর কি। তো প্রচণ্ড এই যে ঠান্ডা, সেই সময় নিরাপদ স্থানটা কোথায়, আগুনের পাশে। আগুনের পাশে কিন্তু সেই গরম নিরাপদ স্থান সেটাই হয়। নট টু অ্যাটম উইল আই ইয়েল্ড। তো ভ্যাগাবন্ড কি বলছে যে নট টু অ্যাটম উইল আই ইয়েল্ড। ইয়েল্ড মানে হচ্ছে আত্মসমর্পণ করা, ওকে, বা হার মেনে নেওয়া। তো বলছে আমি কি অ্যাটমের কাছে কিন্তু, বা এই যে হেমন্তকাল তার কাছে কিন্তু আমি হার মানবো না, আমি আমার জায়গাতেই থাকবো, আমি যে মাঠের মাঝে প্রকৃতির মাঝখানেই আমি কিন্তু থাকবো, যতই শীত আসুক আর যাই আসুক। নট টু উইন্টার ইভেন। এমনকি যদি শীতও চলে আসে, শীতকালও আসে, সেই সময়তেও কিন্তু আমি আমার প্রকৃতির মাঝখানেই থাকবো, ঠিক আছে। তো সেটাই বলছে। এরপর লেট দ্য ব্লো ফল সুন অর লেট দ্য ব্লো মানে আঘাত আমার উপরে আসতে দাও, সুন মানে তাড়াতাড়ি, আর মানে লেট মানে হচ্ছে কি দেরি করে আর কি, অর্থাৎ তাড়াতাড়ি বা দেরি করে আমার উপরে আঘাত যেটা যখনই আসুক সেটা আসতে দাও। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপরে যা হবার সেটা হতে দাও, ওকে। অর্থাৎ ভ্যাগাবন্ড বলছে কি এই সমস্ত যে প্রতিকূল অবস্থাগুলো যদি আমার ওপরে আসে, তবুও সেগুলো আমার ওপরে আসতে দাও। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড। তো বলছে যে পৃথিবীর যে মুখ সেটা আমার চারিদিকে দাও আর কি, পৃথিবীর মুখটা আমার চারিদিকে দেওয়া হোক। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং রাস্তা এবং আমার সামনে চলার মতো একটা রাস্তা দাও। তো ভ্যাগাবন্ড এইগুলো চাইছে আর কি। ওয়েলথ আই আস্ক নট হোপ নর লাভ। ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। তো ভ্যাগাবন্ড কি বলছে, ওয়েলথ আই আস্ক নট, আমি সম্পদ চাই না, হোপ মানে আশাও চাই না, নর লাভ ভালোবাসাও চাই না, ওকে। নট আ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধু চাই না যে আমাকে চিনবে বা জানবে, অর্থাৎ আমার চেনা জানা কোনো বন্ধু বান্ধবী বা এসব আমি চাই না, ওকে। অল আই আস্ক দ্য হেভেন অ্যাভাব। বলছে অল আই আস্ক আমি যেটা চাই সেটা হচ্ছে কি, দ্য হেভেন অ্যাভাব, আমার মাথার ওপরে খোলা উন্মুক্ত আকাশটাকে আমি চাই। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার পায়ের নিচের একটা রাস্তা আমি চাই যেখান দিয়ে আমি চলতে পারবো। তো এই পর্যন্ত এই যে ভ্যাগাবন্ড থেকে নেওয়া হয়েছে এই পোয়েমটি, সম্পূর্ণ পোয়েমটি তোমরা পড়বে, ঠিক আছে। তো এখানে এই পর্যন্ত পোয়েমটি দেওয়া হয়েছে, আমরা এই পর্যন্ত পড়লাম। এরপর এখান থেকে যে প্রশ্ন দেওয়া আছে তার উত্তরগুলোকে কিন্তু আমরা লিখব। তো এই কবিতাটির যে বাংলা অর্থ সেটা কিন্তু লাইন বাই লাইন আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে কিন্তু সম্পূর্ণ বাংলাটা এখান থেকে একবার পড়ে নিতে পারো। তো চলো আমরা এখান থেকে এবার এর প্রশ্ন আর উত্তরগুলোকে দেখে নিই। নাম্বার এতে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 3টে প্রশ্নের জন্য 6 নম্বর এখানে দেওয়া হয়েছে। 1 নম্বর দেখো, হোয়াট ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট ইভেন ব্লো ফল অন হিম। তো এখানে বলা হচ্ছে কি ভ্যাগাবন্ড কি চান, ভ্যাগাবন্ড কি চায়, এমন কি তার উপরে যদি আঘাত আসে, ঠিক আছে, তারপরেও সে কি চাইছে আর কি। তো দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস face of earth around him and the road before him even blow fall on him। অর্থাৎ তার উপরে যতই আঘাত আসুক না কেন সে কী চায় না, পৃথিবীর মুখটা যেন তার চারিদিকে থাকে, ওকে, এবং তার সামনে যেন চলার মতো রাস্তা থাকে, এটা বলতে চাইছেন। নাম্বার 2 হচ্ছে ইন দ্য পোয়েম ভ্যাগাবন্ড, অর্থাৎ ভ্যাগাবন্ড এই যে কবিতা, এই কবিতাটিতে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ফর লাইফ, তার জীবনে কী পেতে চায় ভ্যাগাবন্ড। তো আমরা এখানে উত্তর লিখব, ইন দ্য পোয়েম দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস আ ফ্রি লাইফ অ্যামিড নেচার, অর্থাৎ প্রকৃতির মাঝখানে একটা মুক্ত জীবন ভ্যাগাবন্ড চায় এই কবিতায়। নাম্বার 3 হচ্ছে হোয়াট ডাজ দ্য ভ্যাগাবন্ড নট উইশ ফর, অর্থাৎ ভ্যাগাবন্ড কি চায় না, তার কি চায় না সেটা আমাদের লিখতে হবে, কি না চাইছে। তো দ্য ভ্যাগাবন্ড ডাজ নট উইশ ফর ওয়েলথ হোপ লাভ অর আ ফ্রেন্ড টু নো হিম, অর্থাৎ ভ্যাগাবন্ড যেগুলো চায় না সেগুলো হচ্ছে তার কোনো সম্পদ চায় না, আশা, ভালোবাসা, এমনকি কোনো বন্ধুও সে চায় না যে তাকে চিনবে বা জানবে, এই জিনিসগুলো তার প্রয়োজন নেই। পরের প্রশ্ন নাম্বার বিতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের এখানে যে বাক্যগুলো আছে এগুলোকে সম্পূর্ণ করতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে, দুটির জন্য এখানে 2 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 ইন দ্য অটম দ্য পোয়েট ওয়ান্টস টু স্টে, ঠিক আছে, ওয়ান্টস টু স্টে অ্যামিড দ্য নেচার উইথ দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো। এখানে বলা হচ্ছে ইন দ্য অ্যাটম
অর্থাৎ ইন দ্য অ্যাটাম মানে হচ্ছে এই যে অ্যাটাম, এই যে ঋতু, ঠিক আছে, এই ঋতুতে দ্য পোয়েট ওয়ান্টস টু স্টে, পোয়েট কবি কোথায় থাকতে চায়, তো আমরা লিখবো অ্যামিডস দ্য নেচার, প্রকৃতির মধ্যে, উইথ দ্য হেভেন অ্যাভাব, তার মাথার উপরে থাকবে খোলা উন্মুক্ত আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো, এবং তার পায়ের নিচে থাকবে রাস্তা। নাম্বার 2 হচ্ছে দ্য বার্ডস বিকাম সাইলেন্ট ইন, অর্থাৎ পাখিরা চুপচাপ হয়ে যায় কখন, অ্যাটাম, ঠিক আছে, হেমন্তকালে পাখিরা চুপচাপ হয়ে যায়, যখন শীত আস্তে আস্তে আসতে থাকে সেই সময় কিন্তু পাখিরা চুপচাপ হয়ে যায়, আবার শীতের পর আবার পাখিরা ডাকতে শুরু করে বসন্তকালে। এরপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে আনসিন প্যাসেজ দেওয়া আছে। 3 নম্বরে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, নিচের প্যাসেজটিকে পড়ে তার প্রশ্নের উত্তর লিখতে হবে। Fibers obtained from grasses, reed and plants have been used since ancient times, অর্থাৎ এখানে বলা যায় ফাইবার্স মানে কি তন্তু, obtained from grasses, যে তন্তুগুলো কোথা থেকে পাওয়া যায়, ঘাস থেকে, রিড মানে হচ্ছে নলখাগড়া জাতীয় এক ধরনের ছোটো ছোটো গাছ আর কি, কাঠির মতো গাছ, প্ল্যান্টস মানে হচ্ছে গাছপালা, এগুলো থেকে পাওয়া যে সমস্ত তন্তু সেগুলো কী হয়, হ্যাভ বিন ইউজড সিন্স অ্যানসিয়েন্ট টাইমস, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন কাল থেকে কিন্তু এই সমস্ত তন্তুগুলোর ব্যবহার হয়ে আসছে, এই ফাইবারগুলোর ব্যবহার হয়ে আসছে। মোস্ট অফ দ্য স্টেটস হ্যাভ ইউনিক ফাইবার্স অ্যান্ড প্রোডাক্টস আর মেড ফর বোথ ইউটিলিটারিয়ান অ্যান্ড আর্টিস্টিক পারপাস, অর্থাৎ বেশিরভাগ দেশে কি হয়, তাদের ইউনিক ফাইবার্স রয়েছে, মানে অনন্য ফাইবার রয়েছে, এক একটা রাজ্যে এক এক রকমের ফাইবার রয়েছে, এবং বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে এই ফাইবার থেকে তৈরি যে জিনিসপত্র সেগুলো, এবং কী বলা হচ্ছে আর মেড ফর বোথ ইউটিলিটারিয়ান মানে যেগুলোর উপযোগিতা হিসাবেও যেগুলোর ব্যবহার করা হয়, এবং আর্টিস্টিক পারপাস, এবং আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক উদ্দেশ্যেও কিন্তু এগুলোকে ব্যবহার করা হয় আর কি। এরপর হচ্ছে দেখো ম্যাটস মেড আউট অফ কুসা গ্রাস হ্যাভ বিন কনসিডার্ড স্যাক্রেড, মানে হচ্ছে কুশ ঘাস থেকে যে ম্যাট বা মাদুর তৈরি হয় সেটাকে কিন্তু স্যাক্রেড মানে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। প্রেজেন্টলি দিস আর ইউজড ফর যোগা ডিউ টু ইটস আয়ুর্বেদিক প্রপার্টিজ, ওকে, বর্তমানকালে এই যে কুশ ঘাস থেকে তৈরি এই যে ম্যাট বা মাদুর এগুলোকে যোগা বা যোগব্যায়াম করার সময় ব্যবহার করা হয়, এর যে আয়ুর্বেদিক বৈশিষ্ট্য আছে তার জন্যই। এরপর দেখো মাদুর কাঠি ম্যাটস আর ওভেন ফ্রম দ্য গ্রাস অর সফট রিড অফ মাদুরকটির অর মাদুরকাঠি কাল্টিভেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে বলা হচ্ছে মাদুরকাঠি ম্যাটস, এই যে মাদুরকাঠির যে ম্যাটস বা মাদুর সেগুলোকে বোনা হয়, ওভেন্স মানে হচ্ছে বোনা, তো বোনা হয় কি থেকে, দ্য গ্রাস ঘাস থেকে, অথবা সফট রিড মানে হচ্ছে নরম এক ধরনের যে নলখাগড়া জাতীয় কাঠি, মাদুরকটির বা মাদুরকাঠি, ঠিক আছে, এই যে মাদুরকাঠি গাছ সেই গাছের কাঠিগুলো থেকে এই ম্যাট এই মাদুরগুলো তৈরি করা হয়, কাল্টিভেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, এবং যেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে চাষ করা হয়, ঠিক আছে, এই মাদুরকাঠির চাষ করা হয় কোথায়, ওয়েস্ট বেঙ্গলে। এরপর দেখো সিক্কি গ্রাস কাল্টিভেটেড ইন বিহারের উত্তরপ্রদেশ, সিক্কি গ্রাস এটাও এক ধরনের ঘাস যেটা বিহার এবং উত্তরপ্রদেশে যার চাষ করা হয়, ইজ ওফেন কল্ড, এগুলোকে প্রায়ই নাম দেওয়া হয় কি না গোল্ডেন গ্রাস, এগুলোকে গোল্ডেন গ্রাস বা সোনালি ঘাস বলা হয়, ডিউ টু ইটস কালার, এটার কালারের জন্য, অর্থাৎ এটা সোনালি রঙের দেখতে হয় তার জন্য এটাকে বলা হয় গোল্ডেন গ্রাস। ইটস ফাইবার ইজ ইউজড টু ক্রিয়েট ডেকোরেটিভ আইটেমস, মানে এর যে তন্তু সেগুলোকে সাজসজ্জার যে উপকরণ হিসাবে কিন্তু ব্যবহার করা হয় বা সাজসজ্জার উপকরণ তৈরি করতে ব্যবহার করা হয়, নন অ্যাজ সিক্কি ক্রাফট, এবং যেটা হচ্ছে সিক্কি ক্রাফট বা সিক্কি ক্রাফট নামে পরিচিত, ঠিক আছে এটা। এরপর দেখো কোরাই ম্যাটস অফ তামিলনাড়ুর যে কোরাই ম্যাটস বা কোরাই মাদুর সেটা কি হয়, আর কুলিং সেটা হচ্ছে কি ঠান্ডা, ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে পরিবেশ বান্ধব, অ্যান্ড বায়োডিগ্রেডেবল, এবং যেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল পচনশীল বস্তু আর কি, ঠিক আছে, ছিঁড়ে খুঁড়ে যাওয়ার পর সেটা কিন্তু মাটির সঙ্গে মিশে যায়, তো সেটা তো এই ধরনের এখানে দেওয়া ম্যাটস বা মাদুর সম্পর্কে বা ফাইবার সম্পর্কে কিন্তু এখানে কিছু এই প্যাসেজটিকে দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের প্রশ্ন দেওয়া আছে, তার উত্তর লিখতে হবে, এটা বাংলা অনুবাদটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে বাংলাটা ভিডিওটিকে পজ করে পড়ে নিতে পারো। ওকে, তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। নাম্বার এতে দেওয়া আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই এখানে যে চার্টটাকে পূরণ করতে হবে, ঠিক আছে, প্রশ্নের মানে এক করে 3টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 3 নম্বর এখানে দেওয়া আছে। দেখো প্রথমে দেওয়া আছে নেম অফ ম্যাটস, এগুলো হচ্ছে ম্যাটের নাম দেওয়া আছে, আর নেম অফ স্টেট কোন স্টেটে বা কোন রাজ্যে পাওয়া যায় সেটা লিখতে হবে। তো প্রথমে কি দেওয়া আছে দেখো মাদুরকাঠি ম্যাট এটা কোথায় পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, ঠিক আছে, এটা পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলে। এরপর দেওয়া হচ্ছে তামিলনাড়ুতে কী পাওয়া যায়, কোন ম্যাটস পাওয়া যায় সেটা লিখতে হবে। তো তামিলনাড়ুতে আমাদের পাওয়া যায় হচ্ছে কোরাই ম্যাটস, ঠিক আছে,
তামিলনাড়ুতে কোরাই ম্যাটস পাওয়া যায়, তো এখানে লিখতে হবে কোরাই ম্যাটস, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এরপর হচ্ছে সিক্কি ক্রাফট। সিক্কি ক্রাফট কোথায় পাওয়া যায়? সিক্কি ক্রাফট এটা বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ, সেখানে পাওয়া যায়, তো বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ এখানে লিখতে হবে। তো এরকম করে আমাদের এই যে চার্ট দেওয়া আছে এটাকে সম্পূর্ণ করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে নাম্বার বিতে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে, 3টির জন্য 6 নম্বর দেওয়া আছে। প্রথমের নাম্বার 1, হাউ ইজ দ্য ফাইবার অবটেইনড ফ্রম গ্রাসেস ইউজড, অর্থাৎ ঘাস থেকে যে ফাইবারগুলো পাওয়া যায় সেই ফাইবারগুলোর ব্যবহার কীভাবে ব্যবহার করা হয় আর কি, কী কাজে ব্যবহার করা হয়। তো দ্য ফাইবার অবটেইনড ফ্রম গ্রাসেস ইজ ইউজড ফর মেকিং ম্যাটস, অর্থাৎ ঘাস থেকে যে ফাইবার পাওয়া যায় সেগুলো কি মাদুর তৈরি করতে ব্যবহার করা হয়। নাম্বার 2 হচ্ছে, এটা 2 নম্বর হবে, ইন হুইচ নেম ইজ দ্য সিক্কি গ্রাস কল্ড ফর, তো সিক্কি গ্রাসকে কী নামে বলা হয় আর কি, কী নাম বলা হয়, যে সিক্কি গ্রাস রয়েছে তার আরেকটা নাম রয়েছে, সেটা কি? তো সিক্কি গ্রাস কাল্টিভেটেড ইন বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ, ওকে, সিক্কি গ্রাস যেটা বিহার এবং উত্তরপ্রদেশে চাষ করা হয়, ইজ ওফেন কল্ড, যেটাকে প্রায়ই বলা হয় কি গোল্ডেন গ্রাস, ঠিক আছে, সোনালি ঘাস বলা হয়, ডিউ টু ইটস কালার, এর সোনালি রঙের যে কালার রয়েছে তার জন্য। এরপর হচ্ছে হোয়াই ইজ দ্য কুশ ম্যাট ইউজড ফর ইয়োগা, অর্থাৎ কুশের যে মাদুর সেটা ইয়োগা বা যোগব্যায়াম করার জন্য কেন ব্যবহার করা হয়। তো দ্য কুশ ম্যাট ইজ ইউজড ফর ইয়োগা, কুশ ঘাসের যে মাদুর সেটা ইয়োগা করার জন্য ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে ডিউ টু ইটস আয়ুর্বেদিক প্রপার্টিস, এর যে আয়ুর্বেদিক বৈশিষ্ট্য রয়েছে তার জন্য এটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে, ইয়োগা করার সময়। এরপর নাম্বার সিতে, রাইট ট্রু অর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, ট্রু অথবা এফ লিখতে হবে, ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার সঙ্গে। প্রশ্নের মান 2 করে, 3টির জন্য এখানে 6 নম্বর দেওয়া আছে। প্রথমে 1 নম্বর দেখে কোরাই ম্যাটস আর ইকো ফ্রেন্ডলি, কোরাই ম্যাটস হচ্ছে ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব, এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ঠিক। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? কোরাই ম্যাটস অফ তামিলনাড়ু আর কুলিং, ইকো ফ্রেন্ডলি অ্যান্ড বায়োডিগ্রেডেবল, ওকে, অর্থাৎ তামিলনাড়ুর যে কোরাই ম্যাটস সেটা হচ্ছে কি কুলিং মানে ঠান্ডা, ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে পরিবেশ বান্ধব, বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে পচনশীল বস্তু, এরকম। এরপর হচ্ছে নাম্বার 2 দেওয়া আছে, দ্য সিক্কি ক্রাফট ইজ ইউজড ফর ডেকোরেটিভ আইটেমস, মানে সিক্কি ক্রাফট এটা হচ্ছে সাজসজ্জার উপকরণ তৈরি করতে ব্যবহার করা হয়, তো এটা আমাদের ঠিক হবে, টি লিখবো। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? ইটস ফাইবার ইজ ইউজড টু ক্রিয়েট ডেকোরেটিভ আইটেমস নন অ্যাজ সিক্কি ক্রাফট, ওকে। তো এই যে সাপোর্টিং স্টেটমেন্ট এগুলো কিন্তু আমরা আমাদের যে প্যাসেজ রয়েছে প্যাসেজের মধ্যে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে আমরা তুলে নিয়ে আমাদের এখান থেকে তুলে নিয়ে কিন্তু লিখতে হবে এখানে, ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্টে। 3 নম্বর, ম্যাটস মেড আউট মাদুরকোটির হ্যাভ বিন কনসিডার্ড হলি, তো এখানে বলা হচ্ছে যে মাদুরকোটির থেকে যে ম্যাটস বা মাদুর তৈরি করা হয় সেটাকে কী বলা হচ্ছে? হোলি হিসাবে, হোলি বা পবিত্র হিসাবে কনসিডার করা হয়, তো এটা ভুল হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কী লিখবো? ম্যাটস মেড আউট অফ কুশ গ্রাস, ঠিক আছে, কুশ ঘাস থেকে যে ম্যাট তৈরি হয় বা মাদুর তৈরি হয় সেটাই কিন্তু সেটাকেই পবিত্র হিসাবে কনসিডার করা হয়, তার জন্য আমাদের এটা এফ হবে, অর্থাৎ ভুল হবে। 4 এতে দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে তার সঠিক ফর্ম আমাদের শূন্যস্থানে লিখতে হবে। যেমন প্রথমটা কি দেওয়া আছে? ইয়েস্টারডে, মানে গতকালকের দেখো কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ এখানে যে ভার্বটা দেওয়া আছে সেটা কিন্তু পাস্ট টেন্সে হবে। তো ইয়েস্টারডে আই ড্যাশ দেওয়া আছে, ক্রস দেওয়া আছে, এখানে আমরা কী লিখবো? আই ওয়াজ ক্রসিং, ইয়েস্টারডে আই আই ওয়াজ ক্রসিং, ঠিক আছে, প্রথমটা হবে কি ওয়াজ ক্রসিং, তো ইয়েস্টারডে আই ওয়াজ ক্রসিং কলেজ মোড়, আমি কলেজ মোড়টাকে ক্রস করছিলাম, ইন দ্য মর্নিং মানে সকালবেলায়, সাডেনলি মানে হঠাৎ করে, আই সি এখানে দেওয়া হচ্ছে, এখানে হবে কি স, যেহেতু পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, তো আই স আ ম্যান, আমি একটা মানুষকে দেখতে পেলাম, এখানে ড্যাশ দেওয়া আছে এবং এখানে রান, তাহলে কী হবে? রানিং বিহাইন্ড মি, যে আমার পিছন দিয়ে দৌড়ে গেল। আই স্টুড ইন ওয়ান্ডার, মানে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর 2 দেওয়া আছে, ইট ড্যাশ রেন টুডে, তো কি এখানে আমরা কী লিখতে পারি? ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। তো এরকম করে আমরা পূরণ করলাম শূন্যস্থানগুলোকে। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানে দেখো নাম্বার বিতে, ইউজ সাফিক্স অ্যান্ড প্রেফিক্স টু মেক নিউ ওয়ার্ডস, মানে নতুন করে শব্দ তৈরি করতে হবে। এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর সাথে সাফিক্স অথবা প্রেফিক্স যোগ করতে হবে। সাফিক্স মানে এর পরে কয়েকটা বর্ণ যোগ করতে হবে বা লেটার যোগ করতে হবে, আর প্রেফিক্স মানে এর আগে কয়েকটা লেটার যোগ করতে হবে, ঠিক আছে, যেভাবেই হোক আমাদের শব্দ তৈরি করতে হবে, নতুন শব্দ। প্রশ্নের মান 1 করে, 2টির জন্য 2 নম্বর দেওয়া আছেন। প্রথমটা হচ্ছে ডিফারেন্ট, তো আমরা কী লিখতে পারি? এটাকে ইনডিফারেন্ট, এর আগে ইন লিখলাম, ইনডিফারেন্ট, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, আর ইনডিফারেন্ট মানে হচ্ছে আলাদা নয় আর কি, একই।
2 নম্বর কালার, তো এখানে আমরা কি লিখতে পারি কালারফুল, কালার মানে হচ্ছে রং আর কালারফুল মানে হচ্ছে রং বেরঙের। নাম্বার সি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে যে আমাদের শব্দটা দেওয়া আছে, যেমন এই যে স্পিডিলি, এটার অ্যান্টোনিম লিখতে হবে বা বিপরীত শব্দ লিখতে হবে। এখানে কী দেওয়া আছে, ফ্রম দ্য মাউন্টেন টপ মানে হচ্ছে পাহাড়ের ওপর থেকে, আই কুড সি আমি দেখতে পেলাম, দ্য রিভার ফ্লোয়িং মানে নদীতে বয়ে চলেছে। এখানে দেওয়া হচ্ছে স্পিডিলি মানে হচ্ছে দ্রুত গতিতে, তো স্পিডিলি এটার বিপরীত শব্দে কী হবে, স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, তো স্লোলি হবে, আমরা এখানে লিখবো কি স্লোলি, ঠিক আছে, শূন্যস্থানে। নাম্বার ডি হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে। 1 × 3 = 3। প্রথমে হচ্ছে নাম্বার 1-এ, রূপম সেড টু রাজা, রূপম রাজাকে বলল, অল দ্য টিচার্স হ্যাভ প্রেজড ইউর ওয়ার্ক, সমস্ত শিক্ষক শিক্ষিকা তোমার কাজকে প্রশংসা করেছে। চেঞ্জ দ্য মাড অফ নেরেশন, এটাকে নেরেশন চেঞ্জ করতে হবে। তো নেরেশন চেঞ্জ করলে আমরা কীভাবে লিখবো, রূপম টোল্ড রাজা, রূপম রাজাকে বলেছিল দ্যাট অল দ্য টিচার্স, এখানে দেখো হ্যাভ প্রেজড ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো হ্যাড প্রেজড হিজ ওয়ার্ক, এখানে কী ছিল, ইউ ছিল, এখানে ইউর ওয়ার্ক ছিল, এখানে হিজ ওয়ার্ক হবে, তার ওয়ার্ক। অর্থাৎ রূপম রাজাকে বলেছিল যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তার কাজকে প্রশংসা করেছিল, এরকম এর বাংলা অর্থ। নাম্বার 2 হচ্ছে দে মেড আ প্ল্যান, তারা একটা পরিকল্পনা করেছিল। চেঞ্জ দ্য ভয়েস, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জ করার সময় আমাদের কী করতে হবে, আমাদের যে অবজেক্ট রয়েছে সেটা সাবজেক্টের ঘরে লিখতে হবে, তারপরে আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব বসাতে হবে। তো আমাদের প্রথম কী হবে, এ প্ল্যান, এটা হবে, তো আ প্ল্যান, তারপর ওয়াজ হবে, আ প্ল্যান ওয়াজ মেড বাই দেম, এরকম লিখবো আমরা লিখছি আ প্ল্যান ওয়াজ মেড বাই দেম, অর্থাৎ একটা পরিকল্পনা তাদের দ্বারা করা হয়েছিল। 3 নম্বর হচ্ছে ডিড ইউ হিয়ার দ্য ড্যাশ, দেওয়া আছে শকড নিউজ, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এখানে সঠিক পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দুটি দেওয়া আছে, যে কোনো সঠিকটা এখানে বসাতে হবে। তো কী হবে, ডিড ইউ হিয়ার দ্য শকিং নিউজ মানে কি, শকিং নিউজ মানে খারাপ যে নিউজ, ঠিক আছে, খারাপ নিউজটা তুমি কি শুনেছো, তো এখানে আমরা লিখব কি শকিং, এটা হবে আমাদের শূন্যস্থানে বসবে শকিং। এরপর সেকশন সি, রাইটিং স্কিল, এখানে রাইটিং স্কিলের নাম্বার 5-এ, রাইট আ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, এগুলোর সাহায্যে একটি গল্প লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে। পয়েন্টসগুলো কী দেওয়া আছে, আ ক্রো লিভড ইন আ ট্রি, একটা গাছে একটা কাক বাস করতো। আ স্নেক লিভড ইন দ্য হোল অফ দ্য স্টেম, এবং সেই গাছের একটা ডালে একটা গর্ত ছিল, সেই গর্তে একটা সাপ থাকতো। এট দ্য ইয়াং ক্রোজ, এবং সেই সাপটা এই কাকের বাচ্চাদের খেয়ে ফেলতো। ক্রো স্টোল আর নেকলেস অফ দ্য প্রিন্সেস, তো কাকটা একদিন কী করলো, একটা রাজকুমারীর একটা গয়না নেকলেস বা একটা গলার হার সে চুরি করে নিয়ে এসেছিল। ড্রপড ইনটু দ্য স্নেকস হোল, এবং সেই নেকলেসটা নিয়ে এসে সে সাপের গর্তের মধ্যে ফেলে দিয়েছিল। কিংস ম্যান ট্রেসড ইট, এবং রাজার যে লোকজন তারা সেই সাপটাকে ট্রেস করতে করতে বা ধাওয়া করতে করতে এসেছিল। ওকে, তারপর কী হলো, ডাগ ইনটু দ্য হোল, তারপর সেই গর্তটাও কিন্তু তারা খুঁড়লো, সেই গর্তটা তারা খুঁড়লো আর কি, ঠিক আছে। তারপর কী করলো, স্নেক কিল, তারপর সেই গর্তটা খুলে সেখান থেকে তারা নেকলেসটা বের করলো এবং সাপটাকে মেরে ফেললো। তো এইভাবে এই পয়েন্টসগুলোর সাহায্যে আমাদের একটা গল্প লিখতে হবে। তো দেখো আমরা লিখছি ওয়ান্স আপন আ টাইম, মানে কোনো এক সময় আ ক্রো লিভড অন আ ট্রি, একটা কাক একটা গাছে বাস করতো বা থাকতো। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, আ স্নেক অলসো লিভড ইন দ্য হোল অফ আ স্টেম অফ দ্য ট্রি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাছের একটা ডালের একটা গর্ত ছিল, সেই গর্তে একটা সাপও থাকতো। তো দ্য স্নেক ইউজ টু ইট অল দ্য এগস অফ দ্য ক্রো, সুতরাং কী করতো, সেই সাপটা সেই কাকের যে ডিমগুলো যে পারতো সেই ডিমগুলো কিন্তু সব খেয়ে ফেলতো সে। ওকে, দ্য ক্রো ওয়াজ ভেরি আনহ্যাপি ফর দিস, এবং এই জন্য কাকটা কিন্তু খুব অখুশি ছিল, খুব অসুখী হয়ে পড়েছিল আর কি। টু গেট রিভ অফ দিস সিচুয়েশান, এই সিচুয়েশান বা এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, এই খারাপ অবস্থা থেকে কাটানোর জন্য সে কী করেছিল, দ্য ক্রো ওয়েন টু প্যালেস, রাজা এই যে কাকটা রাজার প্যালেসে গিয়েছিল বা প্রাসাদে গিয়েছিল। অ্যান্ড স্টোল আর নেকলেস, এবং একটা নেকলেস চুরি করে নিয়ে এসেছিল। অফ দ্য প্রিন্সেস মানে হচ্ছে রাজকুমারীর। ওকে, হোয়াইল সি ওয়াজ বাথিং, যখন সেই রাজকুমারী স্নান করছিল সেই সময় কাকটা গিয়ে তার নেকলেসটা চুরি করে নিয়ে এসেছিল। দ্য গার্ডস অফ দ্য প্যালেস রেন আফটার ইট, এবং রাজার যে প্রাসাদের যে গার্ড ছিল তারা কিন্তু সেই কাকটার পিছু পিছু তাকে ধাওয়া করেছিল। দ্য ক্রো দেন
ড্রপড দ্য নেকলেস ইন দ্য বারো অফ দ্য স্নেক। তারপর কাকটা কী করেছিল, সেই নেকলেসটাকে সাপের যে গর্ত সেই গর্তের মধ্যে ফেলে দিয়েছিল। ওকে, দ্য গার্ডস অন রিচিং নিয়ার দ্য ট্রি, সেই গাছের কাছে যখন গার্ডগুলো বা পাহারাদারগুলো চলে আসলো তখন কী হলো, ফাউন্ড, তারা দেখলো দ্য নেকলেসটাকে তারা দেখলো গার্ডেড বাই দ্য স্নেক, অর্থাৎ যেটাকে সেই সাপটা পাহারা দিয়ে রেখেছিল, অর্থাৎ সেই সাপটার কাছেই নেকলেসটা ফেলেছিল কাক। ওকে, দেন দে কিল্ড দ্য স্নেক অ্যান্ড রিকভার্ড দ্য নেকলেস। তারপর সেই পাহারাদারগুলো কী করলো, সাপটাকে মেরে ফেললো এবং তারা নেকলেসটা সেখান থেকে উদ্ধার করলো। নাও দ্য ক্রো লিভড হ্যাপিলি ইন দ্য ট্রি। তারপর তা কী হলো, এই যে ক্রো বা কাকটি, তারপর কিন্তু তারা সে হ্যাপিলি মানে সুখে সেখানে সেই গাছে বাস করতে লাগলো আর কি, ওকে, থাকতে লাগলো। তো এইভাবে আমরা গল্পটিকে সংক্ষেপে লিখলাম। ওকে, তো দেখো আজকে আমরা তো এই যে গল্পের যে বাংলা অর্থ সেটা কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি, বাংলাটা তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। ওকে, তো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশ সাবজেক্টের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যে লেসনগুলি তোমাদের রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে। সেই সঙ্গে যেখানে আমরা একটি রাইটিং সম্পর্কে কিন্তু আলোচনা করলাম, রাইটিংটা তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। ওকে, আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো দেওয়া থাকবে তার পাশে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। ঠিক আছে, তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।